পাপিয়া আক্তার দরজা খুলে বিহানকে দেখে চিৎকার করে ওঠে। বিহান, এ কি হলো তোর? তার চিৎকারে নির্জনা দৌড়ে বাইরে বের হয়ে দেখে কয়েকজন বন্দুকধারী তাদের ঘরে। এর মধ্যে একজন পাপিয়া আক্তারের দিকে বন্দুক তাক করে আছে, আর অন্যদিকের রক্তাক্ত প্রায় জ্ঞানহীন অবস্থায় বিহানকে দুজন ধরে রেখেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ নির্মমভাবে তাকে পেটানো হয়েছে। এসবের মাঝখানে রুহান সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। নির্জনার হাত পা ভয়ে জমে গেছে। নিজের চোখের সামনে প্রিয় মানুষদের এত কষ্ট দেখেও সে কথা বলতে পারছে না। নির্জনাকে দেখে রুহান বাঁকা হেসে তার দিকে এগিয়ে যায়। এই তো আমার সুইটার এসে গেছে। কি বলেছিলাম না, অন্য কাউকে ভালোবাসলে তার মৃত্যু অনিবার্য। বলেই সে বিহানের দিকে বন্দুক তাক করে। সাথে সাথে নির্জনা রুহানের পায়ে পড়ে যায়। ঢুকরে কেঁদে উঠে বলে, দয়া করে বিহানকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি যদি বলেন আমাকে বিয়ে করতে, তাও করব। আপনি যদি বলেন বিয়ে ছাড়া থাকতে হবে, তাও থাকবো। তবু আমার বিহানকে আর আমার পরিবারকে ছেড়ে দিন। রুহান নির্জনাকে তুলে দাঁড় করিয়ে শয়তানি হাসি হেসে বলে, সরি সুইটার, তুমি অনেক দেরি করে ফেলেছ। তাছাড়া তোমাকে জোর করা হলে তো অনেক আগেই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ নিজের করে পেতে চাই। তোমার হৃদয়, মন, মস্তিষ্ক, সুন্দরী শরীর সব কিছুতে শুধু রুহানের অধিকার থাকবে। কিন্তু এই বেঁচে থাকতে তা হবে না, কারণ তুমি তাকে ভালোবাসো। আমি ওকে ভালোবাসি না, বিশ্বাস করো। বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি না। বলে নির্জনা কাঁদতে থাকে। বিহান বহু কষ্টে মুখ খুলে অস্পষ্ট স্বরে বলে, আমাকে মেরে ফেললেও নির্জনা আর কখনোই তোকে ভালোবাসবে না। ও শুধু আমাকেই ভালোবাসে। নির্জনা দৌড়ে বিহানের কাছে গিয়ে বলে, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। আমি আমি তো ওনাকে বোঝাচ্ছি। বিহান নিজের রক্তাক্ত হাত দিয়ে নির্জনার গাল স্পর্শ করে বলে, ভালোবাসি তোমায় অবুঝ বালিকা। এতে নির্জনা আরো জোরে কেঁদে দেয়। সে আবার দৌড়ে রুহানের কাছে এসে হাত জোর করে বলতে থাকে, আপনি বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি না। তাই বলছি, ভালো না বাসলে তো এর মৃত্যুতে তোমার কিছু যায় আসবে না, তাই না? বলে রুহান বিহানের বুকে একটা গুলি চালিয়ে দেয়। পাপিয়া আক্তার আর নির্জনা একসাথে চিৎকার করে ওঠে। একজন দৌড়ে বিহানের কাছে যেতে চাইলে রুহান তার হাত ধরে বাধা দিয়ে বলে, ওটা মরে গেছে সুইটার, তাই কাছে গিয়ে কোনো লাভ নেই। একটাকে এইটাকে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ফেলে দে, আর বাসাটা ভালো করে পরিষ্কার করে দে। এই ঘটনার তিল পরিমাণ যদি কেউ জানে, তাহলে তোমার পরিবারের কেউ বাঁচবে না। আর সি সুইটার, খুব শীঘ্রই দেখা হচ্ছে। এরপর রুহান বের হয়ে যায়। পাপিয়া চৌধুরী আর নির্জনা কান্নায় ভেঙে পড়ে। নওশাদ আর নীর এসে তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। নওশাদ পাপিয়ার কাছ থেকে সব কিছু জেনে জাফর সিদ্দিকীর কাছে কমপ্লেন করে। জাফর সিদ্দিকী পুলিশকে ঘটনার তদন্তের কথা বলে। প্রমাণ না থাকায় কোনো লাভ হয় না, কিন্তু ইন্টারনেটে খবরটা প্রচার হয়ে যায়। এতে রুহান ঘায়েল হওয়া বাঘের মতো ক্ষেপে যায়। নানাভাবে নির্জনাকে তার পরিবারকে হয়রানি করে। ফলে শহরে নির্জনার খুব বদনামি হয়। বাধ্য হয়ে নওশাদ পরিবার নিয়ে অন্য শহরে চলে যায়। সেখানে সব চলছিল, কিন্তু হঠাৎ আবার একদিন নির্জনার কাছে রুহানের ফোন আসে। ঘটনাক্রমে নওশাদ তা রিসিভ করে আর তাকে উল্টাপাল্টা কিছু কথা শোনায়। ফলশ্রুতিতে কিছুদিন পর নওশাদ নীরকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে তাদের রিকশাকে একটা ট্রাক চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার ডাক্তার চিকিৎসা করতে অসম্মতি জানায়। তাই নির্জনা আর পাপিয়া আক্তার বাধ্য হয়ে তাদের আবার ঢাকায় নিয়ে আসে। ডাক্তার আপ্রাণ চেষ্টা করে তাদের বাঁচানোর জন্য, কিন্তু লাভ হয় না। 5 দিনের মাথায় নীর আর 15 দিনের মাথায় নওশাদ মারা যায়। নীর আর নওশাদের মৃত্যুর পর
জাফর সিদ্দিকী রুহানের ব্যাপারটা শক্তভাবে তদন্তের নির্দেশ দেন। এতে রুহানের বাবা একটু ভয় পেয়ে যায়। নিজের একমাত্র ছেলেকে বাঁচাতে তাকে রাতারাতি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয়। অসহায় অবস্থায় পাপিয়া আক্তার নির্জনাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে থাকা শুরু করে। কিন্তু এতদিন তাদের সকল জমি জায়গা ভোগ করা চাচারা বিষয়টি হজম করতে পারে না। ফলশ্রুতিতে তারা নির্জনা আর পাপিয়ার নামে নানা রকম কথা ওঠাতে শুরু করে। অন্যদিকে মাস কয়েক পরে পুনরায় নির্জনার ফোনে রুহানের ফোন কল আসা শুরু হয়। একদিকে চাচাদের অত্যাচার, অন্যদিকে রুহানের অত্যাচার। বাধ্য হয়ে পাপিয়া আক্তার আর নির্জনা জাফর সিদ্দিকীর শরণাপন্ন হয়। কিন্তু জাফর সিদ্দিকী এবার এক অদ্ভুত কথা বলে। তিনি বলেন, খন্দকাররা প্রভাবশালী ব্যক্তি, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীও সহজে যায় না। সেখানে আমি তো সামান্য মন্ত্রী। তাছাড়া রুহানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তবে নির্জনা মা যদি আমার পরিবারের সদস্য হতো, তবে আমি তার নিরাপত্তার ব্যবস্থা করতে পারতাম, পার্সোনাল সিকিউরিটি দিতে পারতাম। এরপর তিনি ইনিয়ে বিনিয়ে তার মানসিকভাবে অসুস্থ ছেলের সাথে নির্জনার বিয়ের কথা বলে। পাপিয়া আক্তার রাজি না হলেও নির্জনা এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার শর্ত থাকে যে কোনো মূল্যে জাফর সিদ্দিকী তার মাকে রুহানের হাত থেকে বাঁচাবে। অতীতের এইসব কথা ভাবতে ভাবতে গাড়িতেই নির্জনার তন্দ্রা চলে আসে। হঠাৎ সে দেখতে পায় বিহান তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর নির্জনা সেই হাত ধরা মাত্রই বিহান ছাইয়ের মতো উবে যায়। নির্জনা খেয়াল করে তার হাত রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে এবং সাথে সাথে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আর সেই অন্ধকারের মধ্যে সে দেখতে পায় তার ছোট ভাইটা রক্তাক্ত অবস্থায় স্কুল ইউনিফর্মে তার দিকে দৌড়ে আসছে আর চিৎকার করছে, আপু আমাকে বাঁচাও। নির্জনা তার দিকে এগিয়ে যাবে, তখনই তার বাবা নওশাদের রহমানের আত্মচিৎকার কানে ভেসে আসে। সেদিকে তাকাতেই নওশাদ রহমান বলে ওঠে, শত চেষ্টা করেও নিজের বাবা আর ভাইকে বাঁচানোর জন্য নিজের জায়গা থেকে চুল পরিমাণ নড়তে পারছে না নির্জনা। তাদের দুজনের আর্তনাদে নিঃশ্বাস বন্ধের উপক্রম হচ্ছে। বহু কষ্টে চোখ মেলে তাকায় নির্জনা। হৃৎপিণ্ডটা এখনো ওঠানামা করছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে চারিদিকে তাকিয়ে দেখে সে এখনো গাড়িতে। তার পাশে জাফর সিদ্দিকী সিটে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। খানিক বাদে গাড়ি থামতেই জাফর সিদ্দিকীর ঘুম ভেঙে যায়। তিনি ড্রাইভারকে কারণ জিজ্ঞেস করতেই ড্রাইভার জানায় টায়ার পাঞ্চার হয়ে গেছে। তাই বাধ্য হয়ে নির্জনা আর জাফর সিদ্দিকী নেমে দাঁড়ায়। নির্জনার চোখে মুখে অস্থিরতা দেখে জাফর সিদ্দিকী তাকে জিজ্ঞেস করেন। নির্জনা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, তুমি ঠিক আছো? নির্জনা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, জি, আমি ঠিক আছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। নির্জনা মুচকি হেসে বলে, বলো। আম্মুকে একা রেখে এলাম, যদি রুহান খন্দকার বা আমার চাচারা আম্মুর কোনো ক্ষতি করে। চিন্তা করো না, তোমার আম্মুর পেছনে গার্ড রেখেছি। ওরা ছদ্মবেশে 24 ঘন্টা তোমার মাকে পাহারা দেবে। ধন্যবাদ স্যার। প্রথমত, ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছু করিনি, এটা আমার কর্তব্য। আর দ্বিতীয়ত, এখনো স্যার বলবে? এ দেশের ছেলের বউরা শ্বশুরকে বাবা বলে ডাকে। আমি আপনার ছেলের বউ, এটা যেমন সত্য তেমনি এটাও সত্য আমি আপনার ড্রাইভারের মেয়ে। তাই আপনাকে বাবা বলে নিজের অবস্থানটা ভুলতে চাই না। আহ, এখানে অবস্থানের কথা আসছে কেন? তুমি আমার পুত্রবধূ, এর চেয়ে বড় অবস্থান আর কি হতে পারে? যথার্থ বলেছেন স্যার, কিন্তু একটা কথা বলুন তো, আজ যদি আপনার ছেলে সুস্থ থাকতো তাহলে কি তার সাথে আমাকে বিয়ে দিতেন? আমি জানি ডাক্তার বলেছে আপনার ছেলে কখনো সুস্থ হবে না, কিন্তু উনি যদি কখনো সুস্থ হন তবে কি একটা ড্রাইভারের মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবেন? নির্জনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না জাফর সিদ্দিকী। মেয়ে হিসেবে যতই ভালো হোক না কেন, আজ অর্ক
সুস্থ থাকলে কোনো দিনও তিনি নির্জনার সাথে তার বিয়েটা দিত না, কেননা